প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আমাদের আজকের আলোচ্য বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম দশম, অধ্যায় 6, রেখাকোণ এবং ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে রেখা এবং কোণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই অবশিষ্ট অংশ অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র অর্থাৎ এটা একটা রেখাংশ, তার সাথে আরেকটা রেখাংশ যোগ করছি এবং এই পাশে অপর একটি রেখাংশ যোগ করলাম, অর্থাৎ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাই ত্রিভুজ ক্ষেত্র। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তিনটি রেখাংশ হলেই কি ত্রিভুজ আঁকা যায়? আমি একটা রেখাংশ নিয়েছি 5, একটা 3, একটা 2। এভাবে যদি তিনটি রেখাংশ নেওয়া হয় তাহলে কোনোভাবে ত্রিভুজ গঠন সম্ভব নয়। কারণ আমি যদি এই পাশে 5 নেই তাহলে বাকি 3 এবং 2 আমার এই জায়গাটাই শুধু কাভার করবে, অর্থাৎ কোনোভাবে ত্রিভুজ গঠন সম্ভব হচ্ছে না। যে এতটুকু 3, বাকিটুকু 2, যার ফলে ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে ত্রিভুজ গঠনের শর্তটা কি দাঁড়াচ্ছে? ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ক্ষুদ্রতর বাহু দুইটা যোগ করলে সেটা বৃহত্তর বাহু থেকেও বড় হতে হবে। অর্থাৎ আমি যদি নিই 3, 4, 5, এখানে ক্ষুদ্রতর বাহু রয়েছে 3 এবং 4। এই ক্ষুদ্রতর বাহু দুইটা যোগ করলে 7 হচ্ছে, যেটা 5-এর থেকে বেশি। অর্থাৎ ত্রিভুজ গঠনের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে ছোট যে দুইটা বাহু থাকবে তাদের যোগ করে দেখতে হবে বড় বাহুর থেকেও বড় হচ্ছে কিনা। ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজটাকে আমরা বাহু ভেদে 3 প্রকারে ভাগ করতে পারি, আবার কোণ ভেদেও 3 প্রকারে ভাগ করতে পারি। আমরা প্রথমে জানবো বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে 3টা বাহুই সমান হবে এবং একই সাথে অপর একটি বৈশিষ্ট্য আছে, সেটা ত্রিভুজের 3টি কোণের মানই সমান হবে। এটাকে যদি আমরা সমবাহু ত্রিভুজ বিবেচনা করি, যেখানে প্রতিটি বাহুর মান a একক, তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারবো। এবং তার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে 3টা কোণ উৎপন্ন হয়েছে শীর্ষবিন্দুতে, এই 3টা কোণের মানই সমান হবে। আমাদের আরো একটি তথ্য জানতে হবে, যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। সেক্ষেত্রে যদি এখানে 3টি কোণের মানই সমান হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে আছে। তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য এই ত্রিভুজের 3টি বাহু সমান হবে এবং 3টি কোণ সমান হবে। আমরা একই সাথে আরো কিছু তথ্য জেনে নেব যেটা আমাদের পরিমিতি করতে গেলে কাজে লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জেনে নেব। ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার। পরিসীমাটা কেমন হবে? যেহেতু 3টি বাহুই সমান, পরিসীমা অর্থ হচ্ছে সমস্ত বাহু যোগ করতে হবে। তাহলে এখানে 3টা বাহুই সমান আছে, অর্থাৎ পরিসীমা হবে a যোগ a যোগ a, অর্থাৎ 3a বা 3 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3 ইন্টু বাহু। এবার আমরা আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু, দ্বি অর্থ 2, অর্থাৎ সমদ্বিবাহু বলতে বোঝাচ্ছে 2টা বাহু সমান হবে। অর্থাৎ আমরা এমন একটা ত্রিভুজ কল্পনা করব যেখানে 2টা বাহুর মান সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বাহু সমান এবং অপরটা অসমান। যদি কোনো ত্রিভুজের 2টি বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু যেমন সমান হয় তেমনি কোণ 2টা সমান হয়। অর্থাৎ ভূমি সংলগ্ন যে কোণ আছে সেই কোণ 2টা সমান হবে।
সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য দুইটা বাহু সমান হবে এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হবে। এর পরিসীমাটা কেমন হতে পারে? আমরা এটাকে যদি এ বিবেচনা করি তাহলে এটাও এ, আর এটাকে আমরা বি বিবেচনা করি, তাহলে এর পরিসীমা পাচ্ছি আমরা এ যোগ বি যোগ এ সমান 2a প্লাস বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হবে 2a প্লাস বি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 root over 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তবে এটা মনে রাখবা যে বি ফর বেজ, বিটাকে আমরা ভূমি হিসেবে কল্পনা করব। তাহলে b/4 root over 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে a সমান সমান বাহুর দৈর্ঘ্য। বি সমবাহু ত্রিভুজ, বি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কোনো বাহুই কারোর সমান হবে না, অর্থাৎ প্রত্যেকটি বাহু ভিন্ন ভিন্ন হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই বাহুটা সব থেকে ছোট, এই বাহুটা তার থেকে অল্প একটু বড় এবং এটা সব থেকে বড় বাহু। যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুই অসমান হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো কোণই কারোর সমান হবে না, প্রত্যেকটি কোণই ভিন্ন ভিন্ন মানের হবে, তবে মোট যোগফল 180 ডিগ্রি থাকবে। আমরা বাহুগুলোকে যদি এ বি এবং সি দ্বারা চিহ্নিত করি তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হবে এ যোগ বি যোগ সি। আমি শুরুতেই বলেছি পরিসীমা মানে সমগ্র বাহুগুলো যোগ করতে হবে, তাহলে এ যোগ বি যোগ সি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা root over s into s minus a s minus b s minus c, যেখানে s অর্ধ পরিসীমা। আমরা পরিসীমা নির্ণয় করা শিখেছি, পরিসীমা তিন বাহুর যোগফল, তাহলে s এর মান হবে এর অর্ধেক, অর্থাৎ a যোগ b যোগ c এর যে মান হবে তাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই s এর মান। এ একটি বাহু, বি অপর বাহু এবং সি তৃতীয় বাহু। এইভাবেই আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার আমরা জানবো কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, যেটাকে আমরা বলি সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। আমরা গত ক্লাসে সূক্ষ্মকোণ সম্পর্কে জেনেছিলাম, যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে তিনটা কোণ থাকবে তিনটা কোণের মানই হবে 90 ডিগ্রি থেকে কম। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি কোনো কোণই 90 ডিগ্রির সমান বা তার থেকে বেশি নাই, অর্থাৎ এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা কেমন হবে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখানে লক্ষ্য করছি এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে বি বিন্দুতে 90 ডিগ্রি তৈরি হয়েছে, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজটা কেমন হবে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে সামান্য কিছুটা হেলে আসবে বাইরের দিকে, অর্থাৎ ত্রিভুজটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি। এখানে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, কারণ এখানে বি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি। আমরা ইতিমধ্যে 3 প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কেও জেনে এসেছি, যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ প্রত্যেকেরই ক্ষেত্রফল সম্পর্কে জেনেছি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একটি সাধারণ সূত্র রয়েছে, সেটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর
যে মিলনস্থল, এই জায়গাগুলোকে বলে কৌণিক বিন্দু। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু রয়েছে, এ, বি এবং সি। এই কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে যদি লম্ব আঁকা হয়, সেটাই হবে ওই ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ আমি যদি এ থেকে বিসির উপরে একটি লম্ব আঁকি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হবে এডির মান। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা লিখতে পারবো হাফ ইন্টু এই পুরো ত্রিভুজের ভূমি রয়েছে বিসি এবং উচ্চতা রয়েছে এডি। আমরা যদি ভিন্নভাবে চিন্তা করি, তাহলে দেখো বলা হয়েছে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব। অর্থাৎ আমরা ত্রিভুজটার যদি বি বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকতাম, বি বিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপরে লম্ব আঁকতাম, তাহলে এটা যদি ডি দিই, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হতো হাফ ইন্টু ভূমি, বলতে যে শীর্ষ থেকে আমরা লম্ব আঁকছি তার বিপরীত বাহুটাকে ভূমি হিসেবে কল্পনা করব। এখানে হতো হাফ ইন্টু এসি, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা হতো বিডি। তাহলে ত্রিভুজের যদি উচ্চতা এবং ভূমির মান জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফলটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। আমরা অপর একটি তথ্য জানবো, সেটা ত্রিভুজের বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ আমি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের বহিস্থ কোণ হবে এসিডি, এই ত্রিভুজের বহিস্থ কোণ এসিডি। এই এসিডি কোণের মানটা হবে এ কোণ এবং বি কোণের যোগফলের সমান। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের মান হবে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের